প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে তোমাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করি। আজকে আমরা ধারাবাহিক ক্লাসের আজকে চলতরিতের চতুর্থ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা হুইস্টন ব্রিজ কাশ্যপের সূত্র প্রয়োগ করে হুইস্টন ব্রিজ নীতি প্রতিপাদন, আগে আমরা নীতিটা প্রতিপাদন করব, তারপর হুইস্টন ব্রিজ বিষয়ক অঙ্ক করব। তো চলো আমরা ব্রিজের আগে সার্কিট ডিজাইনটা করি। হুইস্টন ব্রিজে 4টি বাহু থাকে। আমরা যদি ব্রিজটা আগে ডিজাইন করি, এরকম 4টা বিন্দু দিবে। 4টা বিন্দু দিয়ে 4টা বিন্দুকে যোগ করলাম 4টা রোধ। তাহলে 4টা বিন্দুর নাম যদি আমরা দিই, 4টা রোধের নাম হচ্ছে পি, কিউ, আর, এস। এরপরে এই দুটো বাহু থেকে আমার এখানে যাবে পরিচালক শক্তি। এখানে আমরা একটা চাবি দিতে পারি কি, এখানে যোগ করে দিলাম, পরিচালক শক্তি হচ্ছে পি। এখন এটার নাম যদি দিই এ, বি, সি, ডি, 4টা বাহু। এখানে এ ও বি বাহু, এ বি বাহু, এখানে হুইস্টন ব্রিজের 4টি বাহু আছে। এটা হচ্ছে এ বি বাহু, বিসি বাহু, সিডি বাহু এবং এডি বাহু। এই 4টা বাহুর মধ্যে 4টা রোধ থাকবে। রোধগুলোর নাম যথাক্রমে পি, কিউ, আর, এস। এখানে এটাকে বলা হয় প্রথম বাহু। পি হচ্ছে প্রথম বাহুর রোধ, কিউ হচ্ছে দ্বিতীয় বাহুর রোধ, আর তৃতীয় বাহুর রোধ, এস চতুর্থ বাহুর রোধ। এটা একটু খেয়াল রাখবে, প্রথম বাহু কোনটা, দ্বিতীয় বাহু কোনটা, তৃতীয় বাহু, চতুর্থ বাহু। এখন এখানে বি ও ডি বিন্দুর মধ্যে একটা গ্যালভানোমিটার অ্যাড করবো আমরা। বি ও ডি বিন্দুর মাঝে একটি গ্যালভানোমিটার থাকে। তাহলে এই গ্যালভানোমিটার হচ্ছে প্রবাহের অস্তিত্ব নির্ণয় করবে। তাহলে এখন খেয়াল করো যে বি ও ডি বিন্দুর মধ্যে আমরা যদি হিসাব করি, এখানে আই কারেন্ট যদি বের হয় এখান থেকে, আই কারেন্ট এখানে এসে 2 ভাগ হবে। এদিকে যাবে I1, I2। এরপরে I1 কারেন্ট এখানে গিয়ে আবার 2 ভাগ হবে। এদিকে কিছু যাবে IG, মানে গ্যালভানোমিটার কারেন্ট। এদিকে যাবে যেটা, সেটাকে ধরলাম I3। তাহলে IG এবং I2 মিলে এদিকে যেটা যাবে এটা হচ্ছে I4। এখানে গিয়ে আবার কম্বাইন্ড I হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ব্রিজ ডিজাইন। এখন আমরা হিসাব করব ব্রিজ নীতি প্রতিপাদন। তাহলে আমরা ব্রিজ নীতি প্রতিপাদন করতে গেলে কাশ্যপের প্রথম সূত্র অ্যাপ্লাই করবো এবং দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে বি বিন্দুতে যদি আমরা প্রথম সূত্র অ্যাপ্লাই করি, বি বিন্দুতে কাশ্যপের প্রথম সূত্র প্রয়োগ করে পাই। প্রথম সূত্রের নিয়ম হচ্ছে যে কারেন্টগুলো বিন্দু অভিমুখে আসবে তারা ধনাত্মক এবং যারা বিন্দু থেকে বেরিয়ে যাবে তারা ঋণাত্মক। তাহলে এখানে বি এর দিকে আসছে I1, IG এবং I3 বের হয়ে গেছে। তাহলে I1 পজিটিভ, IG বের হয়ে গেল, IG নেগেটিভ, I3 বের হয়ে গেল, I3 নেগেটিভ, ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, আচ্ছা এখানে আমরা একটা ইকুয়েশন দিয়ে রেখে দিই 1 নাম্বার 1। এখন যদি ডি বিন্দুতে হিসাব করি, ডি বিন্দুতে কাশ্যপের প্রথম সূত্র প্রয়োগ করব। তাহলে I2 আসতেছে, IG আসতেছে, দুইটা প্লাস, I2 প্লাস IG মাইনাস I4 ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 2। তাহলে কাশ্যপের প্রথম সূত্র হচ্ছে বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে সকল প্রবাহের বীজগাণিতিক যোগফল 0 হবে। এক্ষেত্রে যে প্রবাহগুলো বিন্দু অভিমুখী তারা ধনাত্মক, যারা বিন্দু বহির্মুখী বা বিন্দু থেকে বেরিয়ে যাবে তারা ঋণাত্মক। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেলাম। এখন আসো আমরা লুপ সূত্র হিসাব করব। তাহলে আমরা যদি লুপ সূত্র হিসাব করি, তাহলে লুপ হতে পারে
এ বি মানে যে বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করব ঘুরে আবার ওই বিন্দুতে আসতে পারলে সেটা একটা লুপ হবে, যেমন এ বি ডি এ, এটা একটা লুপ। অথবা এ বি সি এদিকে যদি যাই ই এ, এটা একটা লুপ, এ বি সি ই এ। আমরা শর্টকাটে যদি করতে চাই তাহলে তড়িৎচালক শক্তি বাদ দিয়ে লুপ হিসাব করলে ইজি হয়। আমরা যদি এভাবে ঘুরি এ বি, এভাবে এ বি ডি এ লুপে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই। এর দ্বিতীয় সূত্রের নিয়ম হচ্ছে আই এবং আর এর গুণফলের যোগফল তড়িৎচালক শক্তির সমান। তাহলে এখানে আই হচ্ছে I1, রোধ হচ্ছে পি, তাহলে I1 পি। তাহলে আমরা এভাবে ঘুরতেছি, কারেন্টও আমাদের সাথে ঘুরতেছে, তাহলে ধনাত্মক IgG প্লাস IgG। এদিকে হচ্ছে আমরা লুপ ঘুরতেছি এদিকে, বাট কারেন্ট যাচ্ছে উল্টা, তাহলে এটা মাইনাস হবে, মাইনাস I2 আর ইকুয়াল টু তড়িৎচালক শক্তি এই লুপের মধ্যে নাই, তাহলে ইকুয়াল টু 0। দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 3। আমরা পরবর্তীতে কন্ডিশন অ্যাপ্লাই করব। এরপরে দ্বিতীয় লুপটা, এই লুপটা যদি হিসাব করি BCDB লুপে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই। তাহলে বিসি, বি থেকে সিতে যাচ্ছে, তাহলে আই এবং আর এর গুণফল, আই হচ্ছে I3, আর হচ্ছে কিউ, তাহলে I3 কিউ। এরপরে হচ্ছে এদিকে যাচ্ছি আমরা, এটা উল্টা, মাইনাস I4 এস। আমরা এদিকে যাচ্ছি, এটা উল্টা, মাইনাস IgG ইকুয়াল টু 0। তাহলে আমরা এই লুপটা ঘুরলাম সেম এস এভাবে। তাহলে এখানে লুপের ডিরেকশন এবং কারেন্টের ডিরেকশন দুটো সেম হলে প্লাস হবে, আর সেম না হলে মাইনাস হবে। তাহলে খেয়াল করো, আমরা চারটা ইকুয়েশন পেয়েছি। একটা হচ্ছে I1 মাইনাস IG মাইনাস I3 ইকুয়াল টু 0, I2 প্লাস IG মাইনাস I4 ইকুয়াল টু 0। এই দুটো হচ্ছে প্রথম সূত্র প্রয়োগ করে দুটো ইকুয়েশন পেলাম, দ্বিতীয় সূত্র প্রয়োগ করে দুটো ইকুয়েশন পেলাম। এখন আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশন হচ্ছে বি এবং ডি এর বিভব যদি সমান হয়, আমরা জানি যদি পটেনশিয়াল সমান হয় তাহলে সেক্ষেত্রে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। তাহলে বি এর বিভব আর ডি এর বিভব দুটো যদি ইকুয়াল পটেনশিয়ালে থাকে তাহলে বি থেকে ডিতে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হবে। যখন গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হয় এই বিষয়টাকে বলা হয় গ্যালভানোমিটারের সাম্যাবস্থা, মানে গ্যালভানোমিটার ইকুইলিব্রিয়াম পজিশনে পৌঁছায়। তাহলে গ্যালভানোমিটারের সাম্যাবস্থায় IG ইকুয়াল টু 0। আমরা এই শর্তটা অ্যাপ্লাই করবো, আমাদের সার্কিটের আর প্রয়োজন নেই। এটা যে আমরা এখন লিখব গ্যালভানোমিটারের সাম্যাবস্থায় IG ইকুয়াল টু 0। আমরা এই ইকুয়েশনগুলো পেলাম। এখন এক নম্বর ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি এটা যদি 0 বসাই তাহলে I1 মাইনাস 0 মাইনাস I3 ইকুয়াল টু 0, সো I1 ইজ ইকুয়াল টু লিখতে পারি I3। দুই নং ইকুয়েশন পাচ্ছে IG 0, তাহলে এটা 0 হলে I2 ইজ ইকুয়াল টু I4। তিন নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি IG 0, তাহলে I1P মাইনাস I2R ইকুয়াল টু 0, তাহলে I1P ইজ ইকুয়াল টু I2R, সো I1 বাই I2 ইজ ইকুয়াল টু R বাই P। এটা হচ্ছে 3 নং ইকুয়েশন থেকে। এরপর 4 নং ইকুয়েশন যেটা হচ্ছে 4 বিকামস, তাহলে IG 0, সো আমরা পাচ্ছি I3Q ইজ ইকুয়াল টু I4S, I3 বাই I4 ইকুয়াল টু S বাই Q। এখন দেখো I3 মানে হচ্ছে I1 এর সমান, তাহলে আমরা I3 এর পরিবর্তে I1 লিখতে পারি। আবার I4 মানে হচ্ছে I2 এর সমান, তাহলে I1 বাই I2 ইজ ইকুয়াল টু S বাই Q। তাহলে এই দুইটা ইকুয়েশন যদি আমরা সমন্বয় করি, সর্বশেষ যে দুটো ইকুয়েশন পেলাম, তাহলে এটাকে আমরা যদি 4, এটা 5, এটা 6 ধরি, তাহলে 5 ও 6 সমন্বয় করে পাই। তাহলে 5 ও 6 হতে পাই R বাই P ইজ ইকুয়াল টু S বাই Q। তাহলে আমরা যদি এসটাকে এখানে নিয়ে মানে কোনা করে ইন্টারচেঞ্জ করি, তাহলে R বাই S ইজ ইকুয়াল টু P বাই Q, সো P বাই Q ইজ ইকুয়াল টু R বাই S।
এটা হচ্ছে হুইস্টন ব্রিজের সাম্যাবস্থার শর্ত। হুইস্টন ব্রিজের সাম্যাবস্থার শর্ত অনুসারে আমরা লিখতে পারি P বাই কিউ ইজ ইকুয়াল টু R বাই S। এখন আসো আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথ করব। আচ্ছা, ম্যাথ করার আগে আমরা আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে ধরো 10 ওহম মানের দুইটা রোধ, একটা R1 একটা R2, এই দুইটা রোধ আমরা শ্রেণীতে যুক্ত করলাম। তাহলে 10 10 দুইটা শ্রেণী যদি যুক্ত করি, তুল্য রোধ হবে 10 + 10 = 20 ওহম। এখন যদি দুইটাকে সমান্তরালে যুক্ত করি, R1 R2, তখন হবে 1/R2 = 1/R1 1/R2, মানে হচ্ছে 1/10 + 1/10 = 10 লসাগু হলে 1 + 1, সো 1/RP = 2/10, মানে RP = 5 ওহম। তাহলে এখানে খেয়াল করো, যে বিষয়টা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো রোধকে যদি শ্রেণীতে যুক্ত করা হয় তাহলে রোধের মান বেড়ে যায়, আর যদি সমান্তরালে যুক্ত করা হয় তাহলে রোধের মান কমে যায়। তাহলে এখানে এই বিষয়টা আমরা ম্যাথ করতে গেলে লাগবে, সেটা হচ্ছে বাড়ানোর প্রক্রিয়া হচ্ছে শ্রেণী আর কমানোর প্রক্রিয়া সমান্তরাল। আশা করছি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা যদি আমাদের বাড়ানোর প্রয়োজন হয় আমরা শ্রেণীতে যুক্ত করব, আর যদি কমানোর প্রয়োজন হয় তাহলে আমরা সমান্তরালে যুক্ত করব। আমরা এখন একটা ম্যাথ দিই। একটি হুইস্টন ব্রিজের 4টি বাহুতে যথাক্রমে 8 ওহম, 12 ওহম, 16 ওহম ও 20 ওহম রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে? তাহলে দেখো, হুইস্টন ব্রিজের 4টি বাহুর রোধ, তাহলে আমরা 4টা বাহুর রোধ সিকোয়েন্সিয়ালি আমরা জানি P Q R S। তাহলে এখানে P Q R S যদি আমরা দিই 8 ওহম, Q 12 ওহম, R 16 ওহম, S 20 ওহম। এখন খেয়াল করো, চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে, তার মানে ব্রিজ সাম্যাবস্থায় নাই। তাহলে P Q R S এই 4টি রোধ হচ্ছে আমার সাম্যাবস্থার রোধ। যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, হুইস্টন ব্রিজের সাম্যাবস্থার শর্ত আমরা জানি P বাই কিউ = R বাই S। তাহলে এই 4টি রোধের সাম্যাবস্থার ক্ষেত্রে, তাহলে এখানে যে 4টা রোধ দেওয়া আছে, এই 4টা রোধের মধ্যে চতুর্থ বাহুতে রোধ লাগানোর কথা বলা আছে। তাহলে যে বাহুতে রোধ লাগাতে হবে ওই বাহুর রোধটি সাম্যাবস্থার রোধ নয়, তাহলে চতুর্থ বাহুটা সাম্যাবস্থায় নাই। তাহলে এই যে রোধটা, এটাকে আমরা S না ধরে এটাকে ধরবো S1, কারণ সাম্যাবস্থার রোধ হচ্ছে S। তাহলে আমরা এই মানগুলো বসিয়ে S বের করব, 8/12 16/S। তাহলে S = 12 × 16 / 8। তাহলে আসতেছে 24 ওহম। এখন দেখো 24 ওহম আমরা যে পেলাম, আমার সাম্যাবস্থার রোধ হচ্ছে 24 ওহম। তাহলে আমার এখানে চতুর্থ বাহুতে আছে 20 ওহম। তাহলে আমার সাম্যাবস্থায় যেতে হলে আমার বাড়াতে হবে
তাহলে আমরা লিখতে পারি যেহেতু S গ্রেটার দেন S1, সাম্যাবস্থার রোধটা যেটা দেওয়া আছে এটার থেকে বেশি, সুতরাং চতুর্থ বাহুর সাথে S2 রোধ শ্রেণীতে, তাহলে বাড়ানোর প্রক্রিয়া হচ্ছে শ্রেণীতে যুক্ত করলে ব্রিজ সাম্যাবস্থায় আসবে। তাহলে আমরা তুল্য রোধ হিসাব করবো। চতুর্থ বাহুতে রোধ হচ্ছে আমার S, অর্থাৎ S ইজ ইকুয়াল টু হবে S1 প্লাস নতুন করে আবার S2 অ্যাড করতে হবে। তাহলে S এর ভ্যালু হচ্ছে 24, S1 20, S2, সো S2 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 ওহম। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 4 ওহম, অর্থাৎ চতুর্থ বাহুর সাথে 4 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করলে ব্রিজ সাম্যাবস্থায় আসবে। আশা করছি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তোমরা নিজেরা এই টাইপের প্র্যাকটিস করবে। আমি সমান্তরাল দিয়ে একটা দেখাই দিই। একটি হিস্টোন ব্রিজের চারটি বাহুতে যথাক্রমে 5 ওহম, 15 ওহম, 20 ওহম ও 100 ওহম রোধ যুক্ত আছে। এটাও সেম চতুর্থ বাহু দিয়ে আমরা দেখাই। এটা প্রশ্নে চতুর্থ বাহু না থেকে প্রথম বাহু থাকতে পারে, সেক্ষেত্রে আমরা প্রথম বাহু বললে পি বের করব। পিটাকে দ্বিতীয় বাহু হলে কিউ, তৃতীয় বাহু হলে আর, এভাবে হিসাব করবো। চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজ সাম্যাবস্থায় আসবে। দেখো, তাহলে চারটি বাহুর রোধ আমার সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে পি কিউ আর এস। তাহলে পি হচ্ছে 5, কিউ 15, আর 20, এস হচ্ছে 100। যেহেতু চতুর্থ বাহুতে রোধ লাগাতে বলছে, তাহলে এটাকে আমরা ধরবো S1। আমরা জানি পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। তাহলে 5 বাই 15, 20 বাই এস। এস ইজ ইকুয়াল টু হবে 15 টাইমস 20 বাই 5, 60 ওহম। তাহলে সাম্যাবস্থার রোধ হচ্ছে 60, বাট আমার দেওয়া আছে 100। তাহলে আমার সাম্যাবস্থা আনতে হলে কমাতে হবে, আর কমানোর প্রক্রিয়া হচ্ছে সমান্তরাল। তাহলে আমরা এখন সিদ্ধান্ত লিখব, যেহেতু S লেস দেন S1, তাহলে সাম্যাবস্থার রোধটা S1 থেকে কম, সুতরাং চতুর্থ বাহুর সাথে S2 রোধ সমান্তরালে যুক্ত করলে ব্রিজ সাম্যাবস্থায় আসবে। তাহলে 1/s ইজ ইকুয়াল টু সমান্তরালের সূত্র আমরা জানি, 1/s ইজ ইকুয়াল টু 1/s1 প্লাস 1/s2, এভাবে লিখবে। সমান্তরালের সূত্র হচ্ছে 1/rp ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2। তাহলে s এর ভ্যালু হচ্ছে 60, s1 হচ্ছে 100, আমরা বের করবো s2। সো 1/s2 ইজ ইকুয়াল টু 1/60 মাইনাস 1/100। তাহলে 60 টাইমস 100 যদি আমরা বসাবো নিই, এখানে হবে 100 মাইনাস 60।
তাহলে S2 ইজ ইকুয়াল টু 60 টাইমস 100 ডিভাইড বাই 40, 4×15 150 ওহম। তাহলে চতুর্থ বাহুর সাথে 150 ওহম রোধ সমান্তরালে যুক্ত করলে ব্রিজ সাম্যাবস্থায় আসবে। তো তোমরা এই টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করবে। আমরা এখন অন্য একটা টপিকে যাচ্ছি। সেটা হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। তাহলে অ্যামিটারের পাল্লা কিভাবে বাড়ানো যায়? অ্যামিটারের পাল্লা হচ্ছে, ধরো একটা অ্যামিটার, একটি বর্তমানে যে অ্যামিটারগুলো দেওয়া থাকে আমাদের কারেন্ট পরিমাপ করে, এই অ্যামিটার হচ্ছে ধরো 0 to 5 এম্পিয়ার, মানে হচ্ছে এর পাল্লা মানে হচ্ছে রেঞ্জ। আমরা ইংরেজিটা বললে ভালো বুঝি, রেঞ্জ মানে এটা কতটুকু পরিমাণ রেঞ্জে কাজ করে বা এর রেঞ্জ মাপতে পারে। তাহলে এর রেঞ্জ হচ্ছে 0 to 5 এম্পিয়ার, মানে 0 থেকে ম্যাক্সিমাম 5 এম্পিয়ার সে মাপতে পারবে। আবার কিছু কিছু পাল্লা হচ্ছে 0 to 10 এম্পিয়ার। এই যে পাল্লা বাড়ানোর, কীভাবে আমরা পাল্লা বাড়াতে পারি? তাহলে পাল্লা বাড়ানোর প্রক্রিয়া হচ্ছে অ্যামিটারের সাথে সমান্তরালে S মানের শান্ট যুক্ত করতে হয়। তাহলে অ্যামিটারের সাথে যদি আমরা সমান্তরালে একটা শান্ট যুক্ত করে দিই, সেক্ষেত্রে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি পাবে। তাহলে S এর ভ্যালু হচ্ছে S = R/n-1, এটা একটা সূত্র। তাহলে R হচ্ছে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ, আর N হচ্ছে পাল্লা বৃদ্ধি। তাহলে পাল্লা বৃদ্ধি হচ্ছে N, আর R হচ্ছে অভ্যন্তরীণ রোধ। খুবই সিম্পল একটা সূত্র। আমরা এখন এটার প্রয়োগটা দেখবো, অ্যাপ্লিকেশন। তাহলে N বের করব কিভাবে? N = হচ্ছে I প্রাইম বাই I। তাহলে I প্রাইম হচ্ছে পরিমাপ সর্বোচ্চ পরিমাপযোগ্য প্রবাহ, আর I হচ্ছে সর্বোচ্চ পরিমাপকৃত প্রবাহ। ল্যাঙ্গুয়েজটা একটু তোমাদের কাছে বিক্ষুটে মনে হতে পারে, আমি আর একটু ইজিলি যদি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে ধরো একটা অ্যামিটার যে কারেন্টটা মাপতে পারে, একটা অ্যামিটার 5 এম্পিয়ার কারেন্ট মাপতে পারে, এটা হচ্ছে পরিমাপকৃত। তাহলে সহজে আমরা বলতে পারি যেটা মাপতে হবে ওটা উপরে থাকবে, আর যেটা মাপা যায় ওটা নিচে থাকবে। তাহলে যেটা মাপতে হবে, যে কারেন্টটা তোমাকে মাপার জন্য বলা হলো, ধরো একটা অ্যামিটার দিয়ে 20 এম্পিয়ার, এটা পাল্লা হচ্ছে 5 এম্পিয়ার, তাহলে এটাকে 20 এম্পিয়ার মাপতে হবে। তাহলে 20টা হবে উপরে আর 5টা হবে নিচে। এখন আমরা একটা অঙ্ক করি, তাহলে আর একটু ইজি হবে তোমাদের। অঙ্কটা হচ্ছে একটি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ 0.9 ওহম এবং এটি সর্বোচ্চ 5 এম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে পারে। এর সাহায্যে 50 এম্পিয়ার প্রবাহ মাপতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? তাহলে আমাদের কোশ্চেন লিখে শেষ। এটা হচ্ছে অ্যামিটার অভ্যন্তরীণ রোধ। তাহলে অভ্যন্তরীণ রোধটা হচ্ছে স্মল r। তাহলে স্মল r = হচ্ছে 0.9 ওহম। তাহলে এর সাহায্যে 5 এম্পিয়ার মাপা যায়। তাহলে আমরা জানি N = পাল্লা বৃদ্ধি, N = I প্রাইম বাই I। তাহলে যেটা মাপতে হবে 50 এম্পিয়ার, 50টা উপরে, আর যেটা মাপা যায় সেটা হবে নিচে, ইকুয়াল হবে 10। তাহলে আমরা জানি S = R/n-1, আর হচ্ছে 0.9, 10 - 1, 0.9/9,
সো আমরা যদি এখানে 9/9 টাইমস 10 0.1 ওহম, অ্যান্সার আসবে 0.1 ওহম। তাহলে উক্ত অ্যামিটারের সাথে 0.1 ওহম মানের শান্ট সমান্তরালে যুক্ত করলে উক্ত অ্যামিটার দ্বারা 50 অ্যাম্পিয়ার প্রবাহ মাপা যাবে। তাহলে অ্যান্সার হবে 0.1 ওহম মানের শান্ট সমান্তরালে যুক্ত করতে হবে। এখন আসো ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি। এখানে একটু মনে রাখবে যে অ্যামিটারকে বর্তনীতে শ্রেণীতে যুক্ত করা হয় আর ভোল্টমিটারকে যুক্ত করা হয় সমান্তরালে। অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করা হয় কারণ অ্যামিটারের রোধটা হচ্ছে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধটা বেশি বিধায় এটা যদি আমরা অ্যামিটার ভোল্টমিটার অ্যামিটারের শ্রেণীতে যুক্ত করব শ্রেণীতে, আর ভোল্টমিটার যুক্ত করতে হবে সমান্তরালে। তাহলে অ্যামিটারের রোধ বেশি না, অ্যামিটার রোধ কম বিধায় অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করলে সেক্ষেত্রে মোট রোধের উপর কোনো প্রভাব পড়ে না। এই জন্য অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করা হয়, ভোল্টমিটারকে যুক্ত করতে হয় সমান্তরালে। এক্ষেত্রে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি করতে হলে ভোল্টমিটারের সাথে শ্রেণী সমবায়ে উচ্চমানের রোধ যুক্ত করতে হয়। তাহলে রোধ যদি আর হয়, r = n-1 ইন্টু স্মল r, তাহলে স্মল r হচ্ছে ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ। আর n হচ্ছে v'/v, আগের মতো যেটা মাপা যায় এবং যেটা মাপতে হবে। তাহলে আর হচ্ছে আমার রিকোয়ার্ড রেজিস্ট্যান্স, মানে যেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ভোল্টমিটার দিয়ে একটা ম্যাচ করব। একটি ভোল্টমিটারের রোধ 100 ওহম এবং এটি 50 ভোল্ট মাপতে পারে। এর দ্বারা 500 ভোল্ট মাপতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? তাহলে আগের মতো আমরা ভোল্টমিটার রোধটাকে স্মল r ধরে নিলাম 100 ওহম, পাল্লা বৃদ্ধি n = হবে v'/v। তাহলে যেটা মাপতে হবে এটা উপরে থাকবে 500, আর যেটা মাপা যায় সেটা থাকবে নিচে =10। তাহলে r = n-1 ইন্টু স্মল r, তাহলে n হচ্ছে আমার 10-1 আর স্মল r হচ্ছে 100, সো 900 ওহম। তাহলে উক্ত ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি করতে হলে এর সাথে 900 ওহম মানের উচ্চমানের রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। তোমরা পাল্লা বৃদ্ধির ম্যাথগুলো করবে, একই সাথে হুইস্টন ব্রিজের যে অ্যাপ্লিকেশনটা আমরা আজকে শিখলাম P/Q = R/S, এই সংক্রান্ত ম্যাথগুলো করবে। আমরা এইটা শেষ করার পরে নেক্সট ক্লাসে এই সংক্রান্ত ক্রিয়েটিভ কোশ্চেন আলোচনা করব। তো তোমরা এরই মধ্যে এই অংশটা শেষ করে ফেলবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবে সবাই।